আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এশিয়াস ইংলিশ কেয়ার। চেঞ্জিং সেন্টেন্সের প্লেলিস্টে তোমাকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা শেষ করেছি। আজকে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি শেষ করব ইনশাআল্লাহ। তো ভিডিওটার সাথে থাকো, ক্লাসটার সাথে থাকো। তোমার ইনশাআল্লাহ 100% শেষ হবে। আর আমি একটা জিনিস বললাম, আধুনিকতার ছোঁয়ায় আমরা কলমে হাতে লিখে আমরা সলভ করব। যেন ভিডিওটা শর্ট হয় তাই আমি সবকিছু প্রশ্ন, উত্তর, রুলস সবকিছু এখানে লিখে দিয়েছি। ইনশাআল্লাহ তোমার ক্লাসটা ভালো লাগবে। চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ টু। প্রথম যে আমার টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ঠিক আছে? আমাদের মূলত পরীক্ষায় অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভ এইভাবে পড়তে হবে। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আবার এটা ভাইস ভার্সাটাও পড়তে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। তো আমি যদি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভটা ভালো করে পড়ি তাহলে আমি অবশ্যই ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভটাও ভালো করে পারবো। তাই না বলো? আচ্ছা। তো চলো দেরি না করে আমরা ক্লাসে মেইন পর্যায়ে চলে যাই। তো প্রথম যে আমাদের টপিকটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন কথা হচ্ছে অ্যাসার্টিভ তো দুই ধরনের হয়। সেটা হয় অ্যাফার্মেটিভ আর নাহলে কি নেগেটিভ। তার মানে আমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পড়তে হলে আমাকে দুইটা সেগমেন্ট পড়তে হবে। একটা হলো অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ টু ইন্টারোগেটিভ। এই দুইটা যদি আমি ভালো করে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ সমস্যা নেই। তো আমরা আগে ইনশাল্লাহ অ্যাসার্টিভ এর নেগেটিভ অংশটা আগে শুরু করব। চলো আমরা ক্লাসে চলে যাই মনোযোগ দিয়ে এখানে। তো অ্যাসার্টিভে যদি কোনো নেগেটিভ বাক্য থাকে, কি বলছি? অ্যাসার্টিভে যদি কোনো নেগেটিভ বাক্য থাকে অর্থাৎ নো, নান, নো ওয়ান, নোবডি, আচ্ছা এগুলো থাকা মানে কি ওই বাক্যটা নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভে যদি কোনো নেগেটিভ বাক্য থাকে অর্থাৎ নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নেভার এগুলো থাকা মানে আমার বাক্যটা নেগেটিভ বাক্য। তার মানে এই নেগেটিভ বাক্যটাকে আমার কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা স্টেপটা কি? সে প্রথম স্টেপটা ফার্স্টে অক্সিলারি ভার্ব বসবে এবং মেইন ভার্ব থাকলে ডু, ওই মেইন ভার্ব অনুযায়ী ডু, ডিড আর ডাজ বসবে। সবসময় মাথায় রাখতে হবে। আগে একটা ট্রিক্স বলে দিই, সেটা নেগেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা ইন্টারোগেটিভের মধ্যে কোনো নট লিখবো না, কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমার ওই বাক্যের সাথে নট যুক্ত করতে হবে। চলো ক্লাসটা দেখে আরো ভালো বুঝতে পারবো। তো প্রথমে যদি বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি অক্সিলারি ভার্ব বসাবো। আর যদি বাক্যটার মধ্যে কোনো মেইন ভার্ব থাকে তাহলে আমি মেইন ভার্ব অনুযায়ী কি বসাবো? ডু, ডিড, ডাজ। যদি বাক্যটা ভার্ব ওয়ান হয় ডু, যদি ভার্ব টু থাকে তাহলে ডিড, আর ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকলে কি দিব? ডাজ। 2 নাম্বার স্টেপ আমি সাবজেক্ট লিখবো। কি বসাবো বলতো? সাবজেক্ট। 3 নাম্বার স্টেপ ওই নেগেটিভ ওয়ার্ডটা কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন কিরকম? যদি নো থাকে তাহলে দিব এনি, যদি নো ওয়ান থাকে তাহলে এনি ওয়ান, নো ওয়ান বা নান যেটাই হোক থাকলে কি হবে বলতো? এনি ওয়ান। নোবডি থাকলে কি হবে বলতো? এনিবডি। নাথিং থাকলে এনিথিং। নেভার থাকলে এভার। দেখো আমার জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা নো থাকলে এনি আর নেভার থাকলে এভার। এই দুইটা মাথায় থাকলে আমি না সবগুলো এমনিই পারবো। কেন? নো থাকলে এনি হয় এবং নো এর সাথে এবার যেটা যুক্ত করবো ওটার সাথে এনির সাথে ওইটা যুক্ত হবে। যেমন নো থাকলে এনি, তাহলে নো ওয়ান থাকলে এনি ওয়ান, তাহলে নো এর সাথে বডি আছে তাহলে কি হবে? এনিবডি। নাথিং, এনিথিং, নেভার, খালি এভার। ঠিক আছে? তারপরে বাকি অংশ বসবে, লাস্টে কি হবে? অবশ্যই ইন্টারোগেটিভ করা মানে তোমার অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। ঠিক আছে? এইটা মাথায় রেখো। আচ্ছা এতটুকু তো বুঝতে পারছি আমরা। ওকে, তো এখন দেখো আমরা যদি আমাদের আর আর দেখো এটা তো আমাদের প্রথম অংশ গেল। সেটা আমি কি বললাম যে অ্যাসার্টিভ বাক্যে যদি নেগেটিভ বাক্য থাকে, তাই না? এখন যদি অ্যাসার্টিভ বাক্যের মধ্যে নেগেটিভ না কি থাকে বলতো? অ্যাফার্মেটিভ বাক্য থাকে। অ্যাসার্টিভ বাক্য কিন্তু এটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, অর্থাৎ যদি নেগেটিভ ওয়ার্ড না হয়, কি হয়? না থাকলে তখন খালি একটাই পার্থক্য, ওই যে প্রথমে বলছিলাম যে নেগেটিভ বাক্য থাকলে কি যেন করব? নেগেটিভ বাক্য থাকলে নট যুক্ত করবো না ইন্টারোগেটিভে। আর অ্যাসার্টিভ বাক্য থাকলে কি যুক্ত করব? নট। ট্যাগ কোশ্চেনের মতো। ট্যাগ কোশ্চেন এরকম ছিল না? তো অক্সিলারি ভার্বের সাথে আমি কি যুক্ত করব? নট। আর মেইন ভার্ব থাকলে সেই মেইন ভার্ব অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট আর কি বসবে বলতো? ডিডন্ট বসবে। আর আমরা জানি ডু নট, ডাজ নট, ডিডন্ট এর পর সবসময় কি হয় বলতো? ভার্ব ওয়ান হয়। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। এখন এই যে শর্টকাটটা যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা হলো অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করতে হলে আমার কি করতে হবে? নট লিখতে হবে। আর নেগেটিভ বাক্য হলে ইন্টারোগেটিভ করতে হলে নট লিখতে হবে না। বুঝছো? নট লিখতে হবে না। ওকে, আমরা বুঝতে পেরেছি। তো চলো আমরা এখন উদাহরণে চলে যাই। উই শুড কিপ ইট ক্লিন।
আচ্ছা, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এখানে কোনো না নাই। এটা কি এখানে কোনো না আছে? না, এখানে কোনো হচ্ছে না নাই। তাহলে উই শুড কিপ ইট ক্লিন। তাহলে প্রথমে তো আমি স্টেপ অনুযায়ী ফার্স্ট আমি কি করব? আমি আমার এখানে দেখো আমার হচ্ছে কি ছিল বলতো? আগে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব হলে ডু ডিড ডাজ বসবে। এখন যেহেতু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, মডালস আছে, তাহলে সেক্ষেত্রে আমি ফার্স্টে শুড দিলাম। কিন্তু এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে আমি কি এই নট যুক্ত করলাম। কি যুক্ত করলাম? নট, শুডেন্ট। তাহলে এরপর যা আছে তা, উই শুড কিপ ইট ক্লিন, শুডেন্ট উই কিপ ইট ক্লিন, এবং শেষে প্রশ্নবোধক। বুঝতে পেরেছি? তারপর দেখো দেয়ার ইজ নোবডি ইন দ্য ফিল্ড, ইন্টারোগেটিভ করতে বলেছে। এবার দেখো তো বাক্যটা অ্যাসার্টিভ হইলেও কি নেগেটিভ না? নোবডি আছে, তাহলে আগে আমার কাজ সারি। মানে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব বা ডু ডিড ডাজ কারোর সাথে নট যুক্ত হবে না। লিখলাম ইজ, এই যে নট যুক্ত করে নেই। তারপর দেয়ার, এই যে আমার শিখছি নো থাকলে কি হয়? এনি, তাহলে কি ইজ দেয়ার এনিবডি ইন দ্য ফিল্ড? শেষ। দেয়ার ইজ নো টেবিল ইন দ্য রুম, আচ্ছা আবারও নো আছে, তাহলে আমি ফার্স্টে ইজ লিখলাম, দেয়ার নো থাকলে কি এনি হয়? কি হয়? এনি হয়। ইজ দেয়ার এনি টেবিল ইন দ্য রুম? ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে হি নেভার কামস হিয়ার, ইন্টারোগেটিভ করতে বলছে, আবার নেভার আছে, কিন্তু আমরা জানি স্যার যে নেভার থাকলে যেন কি হবে? এবার হবে। কি হবে? এবার হবে। আচ্ছা, তাহলে কামস যেহেতু, তার মানে হচ্ছে মূল ভার্ব আছে, যেহেতু এস বাই এস আছে তাই জন্য ডাজ দিলাম। ডাজ হি এভার কাম হিয়ার? অবশ্যই শেষে প্রশ্নবোধক। আচ্ছা, প্লাগ ব্রিংস সিল্ট, সিল্ট শব্দের অর্থ হচ্ছে পলিমাটি। সিল্ট শব্দের অর্থ কি? পলিমাটি। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে বলছে, ব্রিংস তো মূল ভার্ব, তাহলে কি হবে? ডাজেন্ট, ডাজেন্ট প্লাগ ব্রিং সিল্ট। যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তাই নেগেটিভ নিয়ে আসছি। নোবডি বিলিভস এ লায়ার, এটা দুই ভাবে লেখা যায়। এটা তুমি লিখতে পারো হু বিলিভস এ লায়ার, অথবা হু ডাজ বিলিভ এ লায়ার। হু বিলিভস এ লায়ারটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট লেখে। তার রিজনটা হচ্ছে আমরা এখানে দেখো এভরিবডি থাকলে হু ডাজন্ট লিখবো, আর নোবডি থাকলে হু ডাজ লিখবো। এছাড়া ডিরেক্টলি হু দিয়েও করা যায়, নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ছিল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, তো এখন আমরা কি রিভার্সটা পারবো না বলো? আমাদের যদি পরীক্ষায় ইন্টারোগেটিভ আসে, যদি দেখি ইন্টারোগেটিভ এর মধ্যে হচ্ছে নট আছে, কি আছে বলতো? নট আছে, তার মানে হচ্ছে ওইটাকে মানে ওইটাকে অ্যাসার্টিভ করতে গেলে আমি হচ্ছে তোমার ভুলেও, মানে আমি আবারও বললাম দেখো শর্টকাটটা মাথায় রাখো। এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ নট লিখতে হবে, তার মানে যদি ইন্টারোগেটিভ নট থাকে ওটাকে অ্যাফার্মেটিভ করবা, আর যদি না থাকে তাহলে কি করবা? নেগেটিভ করবা। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আমাদের তাহলে শেষ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ। ম্যাক্সিমাম মানে কখনো এরকম আসে না যে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করতে হবে, আসে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এরপর আসি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটু খেয়াল করি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে দেখতে কেমন এটা একটু আমরা চিনি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে হয় হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, এবং হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে কি শেষে প্রশ্নবোধক বসবে। আর নাহলে এলাস, হুররে অথবা ফাই। এলাস তো দুঃখ, তাই না? এলাস হচ্ছে দুঃখ, হুররে হচ্ছে আনন্দ, আর ফাই মানে তো ছি। ছি, এগুলা হচ্ছে থাকতে পারে। তো আমাদের আমাদের অধিকাংশ হচ্ছে কি হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, এগুলোই পরীক্ষা আসে। আচ্ছা, তো প্রথমে আমরা এইটার মধ্যে আবার একটু যেহেতু মোটামুটি বিগত 10-12 বছরে কোশ্চেন অ্যানালাইসিস গুলো দেখা যায় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যেমন আসে, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভও আসে। ঠিক আছে? ওকে, তো দেখো মূলত আমাদের পরীক্ষায় দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু তোমার ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভ চারটে আলোচনা করেছি। কিন্তু পরীক্ষায় আসে হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এখন পর্যন্ত অপটেটিভ বা হচ্ছে ইম্পারেটিভ আসে নাই, আসলে দুই এক জায়গায় আসছে। কিন্তু আমি বলবো হচ্ছে দেখো তুমি চাইলে এক্সক্লেমেটরি পর্যন্ত যে যদি মানে পুরোটা দেখলা, ওইখানে গিয়েও ভিডিওটা শেষ করতে পারো। তোমার যদি মনে হয় এডমিশনের জন্য একটু দেখি, ভবিষ্যতে নিজের জন্য একটু দেখি, তাহলে অপটেটিভ আর ইম্পারেটিভ এর ক্লাসটা দেখো। ঠিক আছে? একদম ইজি এই ক্লাসটা খুবই সহজ। ওকে, লেটস গো। তো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি প্রথম স্টেপ আমার আছে অ্যাসার্টিভ, মানে আমার হচ্ছে আছে হলো সাবজেক্ট এবং ভার্ব। এক্সক্লেমেটরি করতে হবে মানে ডাব্লিউ হোয়াট বা কি হাউ দিয়ে শুরু করতে হবে, তাই তো? এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো এখন প্রথমে হচ্ছে আমার যদি অ্যাসার্টিভ বাক্যটা এ এন থাকে, অ্যাসার্টিভ বাক্যে কি থাকে? এ এন থাকে, তাহলে আমি লিখবো হচ্ছে হোয়াট। কি লিখবো বলতো? হোয়াট। যদি অ্যাসার্টিভ বাক্যে এ এন না থাকে তাহলে আমি কি দিয়ে শুরু করব? হাউ। আগে স্টেপ গুলা দেখি, তারপরে উদাহরণ তো আছে। আচ্ছা, তো ফার্স্টে হোয়াট বা হাউ দিলাম, ভালো কথা। হোয়াট বা হাউ লেখার পরে ওই অ্যাসার্টিভ বাক্যের অবজেক্টটা বসবে। আচ্ছা, অবজেক্টের স্থান কোথায়? সাবজেক্ট, ভার্ব, ভার্বের পরে কি বসে? অবজেক্ট।
কথা হচ্ছে অবজেক্ট যখন লিখবো তখন অবশ্যই অবজেক্টের মধ্যে ভেরি গ্রেট যদি থাকে ওই ভেরি গ্রেটটা কি করব, উঠায় ফেলবো। কি করব, উঠায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠে ফেললাম। এরপরে কি বসাবো, সাবজেক্ট এবং ভার্বটা বসাবো। কি বসাবো, সাবজেক্ট এবং ভার্ব বসাবো। আর লাস্টে সর্বোপরি যেহেতু এক্সক্লেমেটরি করতেছি, আমার জন্য এক্সক্লেমেটরি সাইন ভুলেও যেন আমি লিখতে ভুলে না যাই, এটা আমাকে দেখতে হবে। এবং এখানে একটা বিশেষ সংকেত হচ্ছে, দেখো যেহেতু ভেরিগেট উঠে গেছে বা বিভিন্ন সামথিং চেঞ্জ হইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে দেখা গেল এন আছে, হ্যাঁ, এক্সক্লেমেটরি করতে গেলে হচ্ছে এ দিতে হইতেই পারে। তার মানে আর্টিকেল বা এ এন এর পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এটা মাথায় রেখো। ঠিক আছে, আর্টিকেলের পরিবর্তন হবে। তুমি এই ভিডিওগুলা কি করবা জানো, পজ করে করে দেখবা, বুঝছো? মানে ধরো তুমি যদি খাতা কলম নিয়ে বসো, তাহলে একটা কথা বললাম, একটা টপিক শেষ করলাম, ধরো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, ফার্স্টে শুনে পুরোটা শুনবা কি ঘটতেছে, ঘটার পরে ওটা পজ করবা। পজ করার পরে হচ্ছে তুমি খাতায় নোট করবে। ঠিক আছে, এআই চ্যাট জিপিটি দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জিনিস একটু অ্যানালগ থাকা ভালো। এআই নোট করে দিচ্ছে, তুমি তো নোট করতেছো না। তুমি যখন নোট করতেছো তোমার কিন্তু কিছুটা হইলেও মানে পড়া মাথায় ঢুকতেছে, বুঝে বুঝে নোট করবে, না বুঝে না যে আসে না পজ করলাম গদ কথা মুখস্থ লিখে দিই, না এটা হইলে না আর তাহলে আর নোট করা দরকার নেই। বুঝছো কি বলছি? যদি তোমার মনে হয় মানে পুরো একটা ধরো অ্যাসার্টিভ, যে একটু আগে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ করলাম, পুরোটা বোঝা শেষ, এবার ধরো এটা যে কয় মিনিট হয়েছে ওইটা পজ করে করে ওই বোর্ডটা ওইটা লিখে ফেললা। আর লেখার সময় তোমার দুইবার বোঝা হয়ে গেল, একবার নিজে দেখে বুঝছো, একবার লিখে বুঝছো, তাহলে তোমার আর পরে পড়াই লাগবে না, পরে পড়তেই হবে না। ওকে, লেটস গো। দেখো এখানে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লেমেটরি করতে বলছে, একটু খেয়াল কর। তো প্রথম কাজ হচ্ছে, দেখো এন থাকলে হোয়াট, আমার তো এ আছে, তাহলে আমি কি দিয়ে শুরু করলাম, এই যে হোয়াট। হোয়াট ভালো কথা। তারপরে হচ্ছে অবজেক্ট বসবে, ক্রিকেট সাবজেক্ট ইজ ভার্ব, এ ভেরি এক্সাইটিং গেম তো অবজেক্ট, কিন্তু কথা হচ্ছে ভেরি গ্রেটটা উঠে যাবে, তাহলে ভেরিটা উঠে গেল, তাহলে কি থাকলো হোয়াট। এখন এই যে ই এক্সাইটিং এ ই, এটা কি ভাওয়েল না, এটা তো ভাওয়েল, তাহলে এখানে এটার জন্য কি আমার আর্টিকেলে পরিবর্তন হলো না, পার্ট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। বুঝতে পেরেছি, বুঝছো? ওকে গেল। দ্য লায়ন ইজ, তারপর লাস্টে অবশ্যই আর এক্সক্লেমেটরি সাইন দিছি, এটা মাথায় রাখো। দ্য লায়ন ইজ ভেরি ফেরোশিয়াস, ফেরোশিয়াস মানে হচ্ছে হিংস্র। এটা আমি আমার লাস্ট ভিডিওতে একটা টপিকের মধ্যে হচ্ছে এই উদাহরণটা দিয়েছিলাম হয়তো, তো দুঃখিত। তো দেখো ফেরোশিয়াস মানে হচ্ছে হিংস্র। আচ্ছা, দ্য লায়ন ইজ ভেরি ফেরোশিয়াস। আচ্ছা, এখানে কি আর্টিকেল আছে? না, নাই। যদি এ না থাকে তাহলে কি দিয়ে শুরু করব, হাউ দিয়ে। তাহলে হাউ, দ্য লায়ন সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ভেরি তো উঠে গেল, বা তুমি বাবা যাও, তাহলে ফেরোশাস থাকলো অবজেক্ট, হাউ ফেরোশাস, তারপর সাবজেক্ট ভার্ব বসলো, দ্য লায়ন ইজ। হি হ্যাজ আ গ্রেট পার্সোনালিটি, এক্সক্লেমেটরি করতে বলছে। আচ্ছা ভালো কথা। তো প্রথম কথা হচ্ছে এ আছে, তাহলে হোয়াট দিলাম, গ্রেট তো উঠে যাবে, তাহলে হোয়াট পার্সোনালিটি, এই যে অবজেক্ট দিলাম, তারপরে কি হি হ্যাজ, শেষে এক্সক্লেমেটরি। বুঝছি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ডান। ওকে, যেমন এখন বুঝছো, এই যে এখন শেষ করলাম, এখন একটা স্ক্রিনশট মেরে চাইলে লিখতে পারো, পজ করে লিখতে পারো। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। ঠিক আছে, মানে আমাদের যেহেতু এটাও আসে, এটা একটু দুই জায়গায় দিছি কেন, এটা একটু নিয়ম টিয়ম ফর্মালিটিস আছে, তো এটা ভাইস ভার্সাটা, এই জন্য আমি দুটোই নিজেই করে দেখাইছি। তো দেখো এখানে, তো প্রথম কথা হচ্ছে অ্যাসার্টিভ করতে বলছি, তার মানে অ্যাসার্টিভ মানে কি, বেসিক কি, সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, এই দুইটা ফার্স্টে লেখাই লাগবে। তো এটা আমার এক নাম্বার স্টেপ, সাবজেক্ট ভার্ব বসবে। যদি এক্সক্লেমেটরি বাক্যটা হোয়াট দিয়ে শুরু হয় তাহলে এ এন লিখবো, যদি এক্সক্লেমেটরি বাক্যটা হাউ দিয়ে শুরু হয় তাহলে এ এন বসবে না। বুঝতে পেরেছি? আচ্ছা ভালো কথা। এবার সাবজেক্টের ব্যবস্থা শেষ, ভার্বের ব্যবস্থা শেষ, এ এন এরপরে তো আমার অবজেক্ট অংশ শুরু, তাই না? এখন অবজেক্টের মধ্যে এ এন দিব কি দিব না সেটাও কনফার্ম। এবার তো আমার অবজেক্টের অংশ শুরু। এখন অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, একটু বুঝো। দেখো অবজেক্ট একটা শব্দ হতে পারে, অবজেক্ট একাধিক শব্দ হতে পারে। তো আমি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবা। তো অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, হ্যাঁ, ধরো একাধিক শব্দের অবজেক্ট কি দিয়ে শুরু হলো, অ্যাডজেক্টিভ দিয়ে, তখন আমরা লিখবো হচ্ছে ভেরি। আর অবজেক্টটা যদি নাউন দিয়ে শুরু হয়, মানে অবজেক্টটা যদি নাউন থাকে বা শুরুই হলো নাউন দিয়ে, তখন কি দিব, গ্রেট। এটা লেখার উদ্দেশ্য কি জানো? আমরা জানি নাউনকে কে মডিফাই করে জানো, নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বা এটাকে যদি অন্যভাবে বলি, নাউনের আগে সবসময় কে বসে, অ্যাডজেক্টিভ। আর গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে নাউনের আগে আমি যে লিখছি গ্রেট,
তাহলে ওই যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে লিখছি, গ্রেটটা নাউনের আগে লিখছি। আর ভেরি কোন পার্টস অফ স্পিচ জানো? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য আমি জানি যে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? তার মানে এই যে আমি ভেরি লিখলাম না, ভেরি তো অ্যাডভার্ব, এই জন্য ওকে আমি কার আগে লিখছি? অ্যাডজেক্টিভের আগে লিখছি। আশা করি বুঝছো। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে আমাদের বেসিক গেল। এবার আসে একটা এক্সট্রা তথ্য, সেটা হচ্ছে যদি কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অসম্পূর্ণ থাকে, মানে সাবজেক্ট ভার্ব নাই, যেমন হাউ পিটি, হোয়াট এ নিউজ, এই যে হাউ পিটি সাবজেক্ট ভার্ব আছে নাই, হোয়াট এ নিউজ হওয়ার কথা ছিল, হোয়াট এ নিউজ ইট ইজ, ইট ইজ কি আছে? ইট ইজ হোয়াট এ নিউজ আছে, তার মানে অসম্পূর্ণ আছে। অসম্পূর্ণ থাকলে আমার নিজে থেকে সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে। বুঝতে পেরেছি? আমার কি করতে হবে? নিজে থেকে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। আনছি আমরা। ওকে, এখন আমরা উদাহরণে চলে যাই। দেখো, হোয়াট এ ম্যাচ হি প্লেড, অ্যাসার্টিভ করতে বলছে। আমার প্রথম কাজ মুখস্থবিতে সাবজেক্ট ভার্ব বসাও, অ্যাসার্টিভ করতে হবে। হি প্লেড, হোয়াট দিয়ে শুরু হয়েছে, সো এ লিখলাম, হি প্লেড এ, শেষ। এবার ম্যাচ তো অবজেক্ট, ম্যাচ কি নাউন না? তাহলে আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসায়, অ্যাডজেক্টিভ কি? গ্রেট। তাহলে এখানে কি লিখতে হবে? হোয়াট এ ম্যাচ, সরি হি প্লেড এ গ্রেট ম্যাচ। বুঝতে পারছি? নাউন থাকলে গ্রেট, আর অ্যাডজেক্টিভ থাকলে হচ্ছে ভেরি। হাউ ফুল ইউ আর, ইউ আরটাকে লিখলাম, ভালো কথা। ফুল নাউন, অনেকে না ফুল অ্যাডজেক্টিভ দিয়ে দেয়, বোকা ভাইবা যে দোষ গুণ বুঝাইছি কিনা। দেখো, আমি দুই ভাবে বুঝাই। প্রথম কথা হচ্ছে ফুল হচ্ছে নাউন, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, বোকা হচ্ছে নাউন, বোকামি এইটা হচ্ছে গুণ, বা গুণ তো না, নেগেটিভ গুণ। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বোকা কিভাবে নাউন জানো? ধরো আমি বলতে পারি না, একটা মানুষের বদলে বলি এই তুই বোকা, এই তুই বোকা, ঠিক আছে? তার মানে একটা মানুষের বদলে বোকা বলা যাচ্ছে, তার মানে হচ্ছে মানুষটা নাউন হলে বোকাটাও নাউন হবে। তার মানে এটা ভুল করা যাবে না, ফুল হচ্ছে নাউন, ফুলিশ হলো অ্যাডজেক্টিভ। ওকে, তো ইউ আর, যেহেতু ফুল নাউন, তার মানে আমি এখানে কি দিলাম? গ্রেট। হোয়াট আ পিটি, পিটি মানে মায়া, দরদ, করুণ, মানে করুণ, এগুলা বোঝায়। তা আমি নিজে থেকে লিখলাম ইট ইজ আ গ্রেট পিটি। এই যে দেখো, আমি নিজে থেকে সাবজেক্ট নিয়ে আসলাম, আর পিটি হচ্ছে তোমার কি বলতো? নাউন। এই জন্য এখানে কি হইলো? গ্রেট হইলো। ঠিক আছে? মায়া, তারপরে করুণা, দরদ এগুলো বোঝায়, যেহেতু সাবজেক্ট ভার্ব নাই, ইট ইজ নিয়ে আসলাম। হাউ বিউটিফুল, কি সুন্দর। এটা দেখো সাবজেক্ট ভার্ব নাই, তুমি চাইলে এখানে শি ইজ আনতে পারো, ইট ইজ আনতে পারো, হি ইজ আইনো না, হ্যান্ডসাম থাকলে হি ইজ আনা যেত, দেখো হি ইজ লেখা যায়। হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারো, তবে কমন কিছু ইউজ করা ভালো। শি ইজ, এবার বিউটিফুল অ্যাডজেক্টিভ না? আচ্ছা, এখানে তো হাউ আছে তাই না? এই জন্য কিন্তু আমি এ এন লিখি নাই, খেয়াল করছো? হোয়াট থাকলে এ এন হবে, কিন্তু হাউ থাকলে এ এন হবে না। আচ্ছা, তাহলে শি ইজ, এই যে এ এন লিখি নাই, হাউ যেহেতু আছে, ভেরি, আর ভেরি লেখার মেইন রিজনটা হচ্ছে বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ হলে কি হয়? ভেরি হয়। হোয়াট অ্যান এসেনশিয়াল থিং ইট ইজ, আচ্ছা ইট ইজ লিখলাম, ভালো কথা। হোয়াট যেহেতু আছে, এ লিখলাম, ভালো কথা। এসেনশিয়াল থিং, অবজেক্ট কি? এসেনশিয়াল থিং, তাই না? এইটা হলো অবজেক্ট। আচ্ছা, এখন অবজেক্টটা এসেনশিয়াল দিয়ে শুরু হয়েছে না? এসেনশিয়াল অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভ তাহলে কি হবে বলতো? ভেরি। তাহলে ইট ইজ আ ভেরি এসেনশিয়াল থিং। বুঝছি? তাহলে আমাদের এক্সক্লেমেটরি শেষ। সরে যাই, চাইলে একটা ইয়া নিতে পারো। ওকে, তো তারপরে আসি হচ্ছে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। ঠিক আছে? আচ্ছা, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ এটা কি? দেখো, আগে একটু বুঝি। একটা বাক্য ইম্পারেটিভ দেওয়া থাকবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। ইম্পারেটিভ মানে তো আমরা মুখস্থ বিদ্যা জানি, আদেশ, অনুরোধ, অনুজ্ঞা, নিষেধ, বারণ, এগুলা বোঝালে ইম্পারেটিভ হয়। যেমন জু দেওয়ার কাজটা করো, সাতটা ডোর দরজা বন্ধ করো, ঠিক আছে? এই অনুরোধ এগুলা বুঝায়। তো ইংলিশের দিক দিয়ে সহজ করে যদি বলি, ইম্পারেটিভ বাক্য দুই ধরনের হয়, সেটা হচ্ছে তোমার মেইন ভার্ব দিয়ে শুরু হবে, অথবা কি দিয়ে শুরু হবে বলতো? লেট দিয়ে শুরু হবে। হয় মেইন ভার্ব, নাহলে কি লেট। এখন যদি বাক্যটা আদেশ, উপদেশ বা নির্দেশ বুঝায়, কি বুঝায়? আদেশ, উপদেশ বা নির্দেশ বুঝায়, তাহলে আমার দেখো ইম্পারেটিভ আছে, অ্যাসার্টিভ করতে হবে, বুঝছো? মানে ইম্পারেটিভ আছে মানে কি? ইম্পারেটিভ আছে মানে হলো ও সাবজেক্ট নাই, তাহলে আমার নিজে থেকে কি সাবজেক্ট আনতে হবে, তার মানে আমার নিজে থেকে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে, ইজি ব্যাপার। আচ্ছা, তো দেখো, তার মানে যদি আদেশ, উপদেশ, নির্দেশ বুঝায় বাক্যটা, ইম্পারেটিভ বাক্যটা পড়ে যদি মনে হয় আদেশ, উপদেশ, নির্দেশ বোঝায়, তাহলে কি ইউ শুড অথবা ইউ মাস্ট বা ইউ অট টু। অট টু মানে হচ্ছে, অট টুটা কি সাধারণত ধরো মে মানে কি হতে পারে, অট টু মানে হচ্ছে যে হতে পারার সম্ভাবনাটা বেশি, ওখানে আমরা অট টু বলি।
এছাড়া যে কোনো পরামর্শ দেওয়া বাক্যে আমরা অট টু ব্যবহার করি। অথবা আমরা লিখতে পারি ইউ আর অ্যাডভাইস টু, এই যে নিজে থেকে বললাম। এখন এই তুমি এই কটা জিনিসটা একই অর্থ ধারণ করে, তুমি অর্থ বেঁধে যেখানে তোমার ভালো লাগে যেটা অ্যাডজাস্ট হয় সেটা দিতে পারো। আর তারপরে অবশ্যই ভার্বন লিখবা, কারণ আমরা জানি শুডের পর ভার্বন হয়, মাস্টের পর ভার্বন হয়, অট টু এগুলো তো সব মডেলস। হ্যাঁ, ইউ আর অ্যাডভাইস টু, টু এর পরও কি হয় বলতো, ভার্বন হয়। এই তিনটা কিন্তু মডেলস, অট টু কিন্তু একটা মডেলস। এরপরে বাকি অংশ দিবা, হেল্প দ্য পোর, পরামর্শ দিছে, তাহলে আমি এখানে ধরো নিজে থেকে লিখলাম। আর এই ধরনের বাক্যগুলো কিন্তু তোমাকেই বলে, তোমাকে মনে করো গরিবদের সাহায্য করো, হ্যাঁ তোমাকেই বলছি গরিবদের সাহায্য করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেল্প দ্য পোর, ইউ আর অ্যাডভাইস টু হেল্প দ্য পোর। ডু ইউর ডিউটি সিনসিয়ারলি, লিখলাম ইউ মাস্ট ডু ইউর ডিউটি সিনসিয়ারলি, বুঝতে পেরেছো। সাপোর্ট দেম ব্লাইন্ডলি, অন্ধভাবে সাপোর্ট করো, তাহলে এটা ধরো পরামর্শ দিলাম, ইউ অট টু সাপোর্ট দেম ব্লাইন্ডলি। এই যে লিখলাম ইউ অট টু, তারপর তো ভার্বন হয়, এখানে তো সবই ভার্বন দিয়েই শুরু, হয়ে গেল। আচ্ছা, ও দাঁড়াও, একটা স্ক্রিনশট নাও। ওকে দিলাম, ওকে। না বোধক যদি বোঝায়, হ্যাঁ কি বোঝায় বলবো, না বোধক বোঝায়, যদি না না বোধক বোঝায় তাহলে কিছুই না। শুডের সাথে নট, মাস্টের সাথে নট, ইউ আর অ্যাডভাইসের সাথে নট, মানে ইউ আর নট অ্যাডভাইস টু। বা আর একটা সুন্দর কথা, ইট ইজ নট রাইট টু। মেইন কথা কি জানো, আমি যদি তোমাকে মেইন কথা বলি না যে ভাই এইগুলোকে এইভাবে লিখতে হবে না, এইভাবে লিখতে হবে না, মনে আছে একটা কথা, চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে মানে একটা ধরো অ্যাসার্টিভ ইম্পারেটিভ, ওদের অর্থকে পরিবর্তন করা যাবে না, কিন্তু ওদের বৈশিষ্ট্যটা ঠিক রাখবা। ধর একটা ইম্পারেটিভ বাক্যে যে অর্থ প্রদান করছে, ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য ঠিক রাখবা। যদি ওইটাকে অ্যাসার্টিভ করতে হয় তাহলে অ্যাসার্টিভ স্টাইলে লিখতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। এবার তুমি জ্যাম নিচ্ছ অমনে লেখো। এখন কথা হচ্ছে, পরীক্ষার খাতা রিসার্চ করা জায়গা না, এই জন্যই হচ্ছে আমি তোমাকে নিয়মগুলো দিই। যদি রিসার্চ করার জায়গা থাকতো তাহলে আমি তোমাকে থিওরিগুলো বলতাম যে এইটা এরকম দেখতে, এটা এরকম দেখতে, তুমি ভাইবা টাইবা সলভ করো। তাহলে তোমার 3 ঘন্টার মধ্যে তুমি সব শেষ করতে পারবা না, পারতাও না, বুঝতে পারছো। এই জন্য হচ্ছে আমি তোমাদের বা আমার টিচাররা আছে যারা, আমরা রুলস দিই, তাহলে তোমাদের জন্য পরীক্ষার হলে সময়টা বাঁচে। ন্যারেশনের ক্ষেত্রেও তা, চেঞ্জিং সিনের ক্ষেত্রেও তা, বুঝতে পারছো। ওকে, তো ইউ শুড নট, ইউ মাস্ট নট, ইউ আর এগুলো আছে, তারপরে ভার্ব বসবে, ভালো কথা। তারপর বাকি হচ্ছে ডোন্ট মেক মিস্টেকস, ইউ শুড নট মেক মিস্টেকস, ঠিক আছে। তারপরে হচ্ছে ডোন্ট হার্ম এনিওয়ান, কাউকে ক্ষতি করো না। এই যে ধরো এখানে ইট ইজ নট রাইট টু দিলে অনেক ভালো হয় না, তাহলে কি ইট ইজ নট রাইট টু হার্ম এনিওয়ান, বুঝছো। জাস্ট ইট ইজ নট রাইট টু লিখলাম, টু এর এরপর এটা তো বাদ, যেহেতু নেগেটিভ, এটার বদলে তো ইট ইজ নট রাইট টু লিখছি, তারপরে টু এর পর ভার্ব লিখলাম, হার্ম এনিওয়ান। ওকে, স্ক্রিনশট আমার সহ। ওকে, তো তারপর আসে অনুমতি বুঝালে। এখন অনুমতি অনুমতি থাকা মানে কিন্তু লেট প্লাস অবজেক্ট থাকবে, ঠিক আছে। যেমন এইগুলো থাকবে যে আমি কি কাজটা মানে সে কি কাজটা করতে পারে, অনুমতি নেওয়া, তার মানে লেট থাকবে, কি থাকবে, লেট, কি থাকবে, লেট। ধরো এইগুলো থাকলে কি করবা, হি ইজ অ্যালাউড টু, যদি লেট হিম থাকে তাহলে হচ্ছে হি, লেট দেম থাকে তাহলে কি দে, লেট ইট থাকা মানে হচ্ছে লেট ইট, ইট ইজ অ্যালাউড টু, বুঝছো, লেট প্লাস অবজেক্ট থাকলে। এরপরে ভার্বন বলবে, দেখো সবগুলো শেষে আমি অটোমেটিক্যালি টু লিখতেছি কেন, কারণ এরপরে মানে ইম্পারেটিভ বাক্যে যে মূল ভার্বটা থাকে, ভার্বনটা থাকে, সেটার জন্য হচ্ছে আমি লিখতে পারি আর কি, মানে টু এর পর ভার্বনটা দিতে পারি। যেমন লেট হিম প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দাও, মানে তাহলে কি পারমিশন দিছি, তাহলে হি ইজ অ্যালাউড টু, হি ইজ অ্যালাউড টু, তারপরে কি প্লে ফুটবল, বুঝছি। আচ্ছা, লেট দেম গো টু দ্য স্টাডি ট্যুর, তাহলে যেহেতু দেম আছে তাহলে কি একই জিনিস, হি ইজ অ্যালাউড, অ্যালাউড যে কথা, পারমিটেড বলো একই কথা, তাহলে দে আর পারমিটেড টু গো টু দা স্টাডি ট্যুর, বুঝছো। তুলো, আহ্বান জানাতে, এই চলো পিকনিকে যাই, এই চলো ঘুরতে যাই, এই করতে যাই, সেই করতে যাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, লেটস অথবা লেটাস। যেমন হচ্ছে, তো এগুলো থাকে না, যেমন লেটস গো টু দ্য স্টাডি ট্যুর, চলো পিকনিকে যাই, লেটস স্টাডি, চলো পড়তে বসি, হ্যাঁ, লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল, চলো আমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করি, ঠিক আছে। ওকে, তো দেখো তাহলে কি হবে, উই শুড, উই অট টু, বা ইট উইল বি গুড ইফ উই, এটা খুব সুন্দর, যেটা ভালো হবে যদি আমরা। এরপর ভার্বন দিব, তারপর বাকি অংশ, যেমন লেটস গো টু দ্য স্টাডি ট্যুর, উই শুড গো টু দ্য স্টাডি ট্যুর। জাস্ট এই যে লেটস এর বদলে উই শুড লিখছি। লেটস সলভ ইট নাও, এই লেটস এর বদলে কি লিখলাম, ইট উইল বি গুড ইফ উই, দেন সলভ ইট নাও, ঠিক আছে। ওকে, এরপরে ও আচ্ছা, এটা তো তুলবা না, নাও। ওকে, আচ্ছা, এরপর অবজেক্টিভ সেন্টেন্স, এটাও অবজেক্টিভ অ্যাসার্টিভ, এটা আসেই না পরীক্ষায়, তাও দিলাম।
মানবদরদি ঈশান যেন এগুলো করাই, এবং এগুলো আসলে তোমার পড়া হয় না, একবার চোখে দেখে গেলে ভালো। তো দেখো অপ্রেটিভ বাক্য কি, হয় শুভকামনা দিব নইলে অভিশাপ দিব, এই সব কথাবার্তায় কি বলতো অপ্রেটিভ, ঠিক আছে। এগুলো থাকলে কি হবে, ইউ উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, যেমন মে ইউ লিভ লং, ইউ উইল লিভ লং, এই মে বাদ, মে তো অপ্রেটিভের কারণে হয়েছে, কার কারণে হয়েছে, অপ্রেটিভের কারণে হয়েছে। মে ইউ সাফার ফর ইউর মিসডিস, মিসডিস মানে অপকর্ম, ভুল, এগুলা তাহলে মেটা অপ্রেটিভের কারণে হইলো, এটা বদলে ইউ উইল দিয়া তারপর যা আছে তা। যদি না বোধক বোঝায়, মে ইউ নট ফরগেট মি, আমাকে বইলো না, তাহলে ইউ উইল নট ফরগেট মি। ওন্ট লেখা দরকার নাই, গ্রামাটিক্যাল টার্মে এই ইন্টারোগেটিভ ছাড়া এনেবস টু পিটি লেখার মানে আমি তোমাকে ডিমোটিভেট করব। তারপরে হচ্ছে ওই তো এখানে বলছি না বোধক থাকা মানে কি, হ্যাঁ উইল নট, নাইলে হচ্ছে ওই যে ওন্ট লিখলো, আমি আর কি বলি যে গ্রামাটিক্যাল টার্মে লিখতাম না আর কি। যাক, ওকে। ও নিয়ে ফেলো, নিয়ে ফেলো, শুরু যাই, তখন তো লাগার কথা না, নিছো। ওকে, ও শেষ তো, আলাদা আলাদা প্লে লিস্ট বানাচ্ছি না। আচ্ছা শেষ, তাহলে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপর ইম্পারেটিভ, অপটিভ ডান। এর পরে ভিডিওতে আসবে হচ্ছে ডিগ্রি, ডিগ্রির পর ভয়েস, ভয়েসের পর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তাহলে অলরেডি আমাদের তাহলে কয়টা শেষ হলো, আমাদের দুইটা টপিক ডান 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 ডান, তাই না। তাহলে আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ। অপেক্ষা করো, তারপর ডিগ্রি আসতেছে, ভয়েস আসতেছে, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আসতেছে, সবকিছু নিয়ে তোমাদের চেঞ্জিং সিরিজের সেরা প্লেলিস্ট বানাবো। ততক্ষণ ঈশানস ইংলিশ কেয়ারের সাথেই থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে, লিংকটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আমাকেও উঠতে সাহায্য করো, নিজেও হচ্ছে শেখো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।